নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ প্রথম ঘটনা যার শেয়ার করব, নাম শিবাশিস সেন। খুবই পরিচিত, আমরা সবাই ওনার ঘটনা শুনেছি। আজকে উনি কি পাঠিয়েছেন দেখে নেওয়া যাক। লিখছেন, নমস্কার ম্যাডাম, ফিরে এলাম অনেক দিন পর। আশা করি ভালো আছেন। সময়ের অভাবে ঘটনা যে লিখবো আর সময় হয়ে ওঠে না, কিন্তু ঘটনা শুনি, কত রকম ঘটনা। বেলঘরিয়ায় বিয়েবাড়ির লজের ঘটনা সত্যিই ভয়ের। অ্যাটলিস্ট আমার তো খুব ক্রিপি লেগেছে। যাই হোক, আজ কোনো ভৌতিক ঘটনা নয়। আজকের ঘটনা আমার নাম নিয়ে, হ্যাঁ, আমার নিজের নাম নিয়ে। একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা আজ লিখলাম। যদি ভালো লাগে শোনাবেন। পৃথিবীতে রোজ অনেক ঘটনা ঘটে, যার কিছু ব্যাখ্যা থাকে, আবার কিছুর কোনো ব্যাখ্যাই পাওয়া যায় না। একটা জিনিস বলতেই হয়, তা হলো যখন কোনো ভিডিওতে বিভিন্ন জায়গায় কিছু মানুষের সাথে একই রকম ঘটনা ঘটে, যেমন কোনো হসপিটালে কোনো ভুতুড়ে ঘটনা, যা এই চ্যানেলে অনেকবার শেয়ার হয়েছে, আবার রাত্রেবেলা খাবার নিয়ে যাওয়ার ঘটনা আমি একবার শেয়ার করেছিলাম, তেমনি এগুলো কোইন্সিডেন্স। কিন্তু আমার নামের সাথে জুড়ে থাকা ঘটনাটা একটু অন্যরকম। ঘটনাটি শুরু হয় আমার জন্মের আগে। আমার বাবা যেহেতু পেশায় ডাক্তার ছিলেন, নিজের বাড়ি থেকে একটু অন্য জায়গাতে চেম্বার করেছিলেন। কারণ বাবা জায়গা তো ভালো লেগেছিল বাবার, আর তাছাড়া যেহেতু বাবার কাজের জায়গা, তাই একটু বাড়ি থেকে দূরে রাখতে চেয়েছিলেন। আসা যাওয়ারও সম্ভব না, ওখানেই বাবা একটা বাড়ি ভাড়া করে থাকতেন। বাড়িওয়ালা আর তার ফ্যামিলি খুব ভালো। সমস্যা বাঁধলো অন্য জায়গায়, তা হলো বাবার খাওয়া দাওয়া নিয়ে। কারণ বাবা বরাবরই বাইরে বা হোটেলে খাওয়া একদম পছন্দ করতেন না। ওনার ফেভারিট ছিল বাড়ির খাবার। কিন্তু উপায়, মাও তখন প্রেগনেন্ট, তাই মাও চলে এলো বাবার কাছে। বাড়িওয়ালার ওয়াইফ খুব ভালো, তিনি বললেন, ডাক্তারবাবু চিন্তা করবেন না, আমি দেখবো আপনার গিন্নিকে। শুনে বাবা একটু স্বস্তি পেলেন। যাক, চিন্তার কিছু নেই। মাও বেশ ওই জেঠিমার সাথে মিলেমিশে গেছিলেন। ভালোই চলছিল দিন। জেঠিমা মায়ের কাছে বেশিরভাগ সময় থাকতেন, আবার মা কখনো নিচের তলায় বেশিরভাগ সময় থাকতেন। একদিন মা বাথরুমে যাবে, বলে রাখি এখানে মা জেঠিমাদের একটা টয়লেট ছিল বাড়ির সামনেই, ওখানে যেত। যেহেতু মা বাবা ওপরে থাকতো, আর বেশিরভাগ সময় মা ওই জেঠিমার কাছে নিচে থাকতো, ওই বাথরুম মা ব্যবহার করত। যাই হোক, মা বাথরুম থেকে বেরিয়েছে, এমন সময় সুন্দর গন্ধ পায়। তা ছিল এত মোহময়, কল্পনা করা যাবে না। সময়টা ছিল সন্ধ্যাবেলা, সুতরাং সুন্দর গন্ধ হতেই পারে কোনো ভালো ধূপের গন্ধ। তাছাড়া সন্ধ্যের টাইমে কেউ হয়তো সন্ধ্যে প্রদীপ দিচ্ছে। কিন্তু মায়ের মনে সন্দেহ বাঁধল। পরের দিন ঠিকই একই গন্ধ মায়ের নাকে, তাও একটু রাতের দিকে। সন্দেহের আরও একটি কারণ ছিল, সেটা হলো মা বাথরুমে গিয়েছিল। জেঠিমা বড় মেয়ের সাথে, মানে ওই দিদি জেঠিমার বড় মেয়ের, কোনো গন্ধ পায়নি। জেঠিমাও পায়নি, তার বড় মেয়েও পায়নি। ঘরের ভেতর এসে জেঠিমাকে বলতো, জেঠিমা লোকজনকে বলে বেড়াবে, আমাকেও বলবে একা যাবে না, আর বেরোলে লোহার কিছু নিয়ে বেরোবে। মা তাই করত। কিন্তু এরই মধ্যে মা একদিন নিজের ঘরে শুয়ে আছেন, একটু তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ মা স্পষ্ট বুঝলো কেউ হাত নাড়াচ্ছে। মা ভাবলো জেঠিমা ওনার মেয়েরা কেউ হয়তো ডাকছে। চোখ খুলতেই মা চমকে ওঠেন। মা স্পষ্ট দেখলেন একটা বিশাল সাধু, যার কোমর থেকে পা অবধি মা দেখতে পাচ্ছে, আর সেই চেনা গন্ধ। হঠাৎই মাকে বলে উঠল, কিরে ভয় পেলি? মা শুনে হতভম্ব, বিশেষ করে ওনার গলা শুনে। উনি আরও বললেন, এই নে তোর ছেলে। মা দেখছে একটা বাচ্চা ছেলেকে ওনার হাঁটুর নিচে দিয়ে রেখেছে, সে লটপট করছে। উনি মায়ের কোলে দিয়ে বললেন, রোজ কুকুরকে খেতে দিবি, তোর ভালো হবে, বলে কোথায় যেন মিলিয়ে গেলেন। কিছুক্ষণ পরে বাবার ডাকাডাকিতে মায়ের তন্দ্রা ভাঙল। বাবাকে এক দৃষ্টিতে খানিকক্ষণ তাকাবার পর মা সবটা বললেন। বাবা বললেন, হয়তো কোনো মহাপুরুষের দেখা পেলে। এর বেশ কিছুদিন পর আমি জন্মাই। আমার 3 পিসির সব মেয়ে, তাই আমার ঠাকুমার খুব ইচ্ছে ছিল যদি একটা নাতি হয়। আমি যখন হই, ঠাকুমার নাকি আনন্দের সীমা ছিল না। ঠাকুমার হুকুম ছিল, হুকুমই বটে, কারণ যেহেতু জমিদার বাড়ির মেয়ে,
উনি ছিলেন খুব জাদরেল। হুকুম এটাই, যে যাই না হোক নাম ঠাকুমাই রাখবে। কিন্তু কি নাম রাখবে সেই নিয়ে খুব কনফিউজড। আমি যেদিন হই সেই রাতে ঠাকুমা বাড়িতে এসে গভীর চিন্তায় ছিলেন, কারণ ঠাকুমার চরিত্র ছিল উঠল বাড়িত কটক চাই। বিষয় একটাই, নাতির নাম এক্ষুনি রাখতে হবে। এইসব ভাবতে ভাবতে ঠাকুমা কখন ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঠাকুমার মনে হলো যেন তার হাত ধরে কি ঝটকা দিচ্ছে। ঠাকুমার ঘর ছিল অন্ধকার, একটা জিরো পাওয়ারের আলো ছাড়া কিচ্ছু জ্বলছিল না। ঠাকুমা দেখে এক বিশাল সাধু, তার মুখ দেখা যাচ্ছে না, ঠিক মা যেমন দেখেছিল। ঘরে চন্দনের গন্ধে ভরে গেছে। ঠাকুমার মুখে ছিল না কোনো বাক্যি, সে শুধু সাধুকেই দেখছিল। এক গম্ভীর গলা ঠাকুমাকে বলছে, কি নাম রাখবি ভাবছিস? কোনো শিবাশিস নেই, তোর নাম রাখবি শিবাশিস। তোর নাতির রোজ কুকুরকে খাওয়াস, তোর ভালো হবে। অ্যাজ ইউজুয়াল কেউ নেই। কোথায় সেই মহাপুরুষ, কোথায় সাধু, আর কোথায় সেই অপূর্ব গন্ধ? সে রাতে ঠাকুমা নার্সিংহোমে গেছিল। ঠাকুমার দাদুকে দেখে আমার বাবা, কাকু, পিসি, আমার মামা খুব হতবাক। স্বাভাবিক। জিজ্ঞাসা করাতে ঠাকুমা বলেছিল আমার নাম হবে শিবাশিস। এই ছিল আমার মায়ের মুখে শোনা একটা অলৌকিক ঘটনা। শুনেছিলাম অনেকদিন আগেই বাবা বেঁচে থাকতে। কিন্তু তার থেকে আরও বিস্ময়কর ব্যাপার এটাই, যেদিন থেকে জ্ঞান হয়েছে কুকুরের প্রতি আমার আলাদা টান, আর যেখানেই যায় কুকুর ঠিক চলে আসে। হয়তো এটাই বলতে পারেন কেউ, আমি ডগ লাভার। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, অচেনা জায়গা গেলে সেই জায়গার কুকুর চট করে মানুষের কাছে কিন্তু যায় না। তারা সেই মানুষকে যতক্ষণ না চিনতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে আমার মায়ের সঙ্গে এরকম হয় না। যেখানেই যাই না কেন, কিচ্ছু খেতে যাব, কোথাও কিছু নেই, কোথা থেকে একটা কুকুর চলে আসবে। আর ওই যে বললাম, যবে থেকে জ্ঞান হয়েছে আজ অবধি দেখি কুকুর আমার মায়ের কাছে এসে খেয়ে যায়। অদ্ভুত ব্যাপার এটাই হলো, বেশিরভাগ কুকুর দেখেছি মায়ের কাছে এসেই মরে। যদি মনে করেন পড়ে শোনাবেন তাহলে শোনাবেন। লং লিভ অলৌকিক জোন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন। শুনেছিলাম আপনার শরীর খারাপ, এখন কেমন আছে তাও কিন্তু জানাবেন। আপনি সুন্দর একটা ঘটনা শুনলাম বন্ধুরা, মন ভরে গেল। ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র, জটিল ঘটনা তো আমাদের নিত্য সঙ্গী, কিন্তু এই অলৌকিক ঘটনাগুলো একটা অন্যরকম ঊর্জা দেয়, অন্য ভালো লাগা কাজ করে। আজকে এই ঘটনার রেশকে মাথায় রেখে আরও একটা ঘটনা পাঠ করছি। আশা করছি এই ঘটনাটাও তোমাদের ভালো লাগবে। ঘটনা পাঠিয়েছেন রত্না চক্রবর্তী। লিখছেন, জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটে, কিছু কিছু ঘটনা মনে থাকে, আর এমন ঘটনা অনেক দিন হয়েছে আজ আর মনে পড়ে না। সেদিন আমার এক বোনের বিয়ের গল্প হচ্ছিল। পুরনো কথা তো, কথাবার্তায় আলোচনা করতে করতে মনে পড়ে গেল একটা ঘটনা। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই ঘটনার সঙ্গে জড়িত। আমার মামা তো বোনের বিয়ে হয়েছিল সরস্বতী পুজোর আগের দিন। সেই নিয়ে তো আমাদের খুব মন খারাপ। আমরা থাকতে পারবো না, কারণ পরের দিন আমাদের বাড়ির পুজো। খানিকটা কান্নাকাটি রাগারাগি করলাম, মামার কাছে বকুনিও খেলাম, কারণ ছেলের বাড়ি থেকে নাকি ওই দিনটাই বলেছে। তাছাড়া আরও একটা দিন ছিল, সেদিন আবার মেয়ের অসুবিধা আছে, বিয়ে দেওয়া যাবে না। এই দিনে বিয়ে না দিলে আবার বিয়ের দিন নেই। আমার দিদিমার মোটামুটি বয়স হয়েছে, মেয়ের বিয়ে তো ফেলে রাখা যায় না। তাই জন্য মামা ওই দিনেই বিয়ে ঠিক করেছেন। এ অনেক আগেকার কথা, তখন আমারও বিয়ে হয়নি। আমার এই বোন মানে দিদি আর কি সম্পর্কে, আমার থেকে প্রায় বছর 1.5 বড়। এই যে ঘটনাটা বলছি তাতে আমার দিদিমা, মা, আমার বড় মাসি ছাড়াও আমরা মামাতো পিস্তুতো বোনেরা সবাই কিন্তু আছি। ছোট মামা নেমন্তন্ন করে যাবার পর থেকে আমার মা রোজই স্বপ্ন দেখতেন। কেউ যেন তাকে বলছে যে সামনে খুব বিপদ আসছে, খুব সাবধান, ভগবানের নাম কর, সাংঘাতিক বিপদ। আমার মা তো আবার এগুলো খুব মানতেন। সত্যি মা ভগবানের খুব ভক্ত ছিলেন। মন্ত্র তন্ত্র কিচ্ছু জানতেন না, কিন্তু কেমন একটা উপলব্ধি ছিল ওনার মধ্যে। এটা আমি অনেকবার পরেও দেখেছি। কাজে এই স্বপ্ন দেখার পর তো মা সমানে ভগবানের নাম করছেন, কিন্তু স্বপ্নটা প্রায় 2-3 দিন অন্তর রোজই দেখেন। এরপর স্বপ্নের ধারণাটা একটু বদলালো, স্বপ্নটা যেন আর একটু বড় হলো। মা একটা স্টেশনে দেখছেন অনেক গাড়ি,
সেখানে মাকে কেউ বলছে খুব সাবধান, বিপদ, খুব সাবধান। এরপর মা পরিষ্কার দেখছেন মা মঙ্গলচণ্ডীর মূর্তিটা যেন মানুষের মতো ঠোঁট নেড়ে কথা বলছে, পথে ঘাটে সাবধান, গাড়ি থেকে সাবধান, বিপদ আসছে, ঝুঁকি নিও না। মা প্রায় দিন ঠাকুরের স্বপ্ন দেখতেন বলে শেষের দিকে আর বাবাকে সব কথা বলতেন না। আমার বাবা আবার এগুলো একদম মানতেন না, যদিও মাকে কখনো ঠাট্টা বা বিদ্রুপ করতেন না, তবে উনি নিজে মানতেন না, সেটা খুব সত্যি কথা। তাই মা বলতে লজ্জা পেতেন। কিন্তু মা মঙ্গলচণ্ডীর এই স্বপ্নটা দেখার পর মা আর থাকতে পারলেন না। বাবাকে, আমাদের সবাইকে বলতেন, মনটা খুব খারাপ রে, এমন একটা কিছু দেখেছি, তোরা সাবধানে যাতায়াত করিস। আমরা যেতাম স্কুলে হেঁটে, গাড়ি ঘোড়ার রাস্তা খুব একটা নয়, তবে আমরা শ্রীরামপুরে থাকতাম। আমার বাবা LICর চাকরি করতেন। আমাদের বাড়ি থেকে বাবার অফিসের দূরত্ব 5-7 মিনিট। যদিও মধ্যিখানে জেটি রোড পড়ে, তবুও বাবার তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না। 10টা বাজতে 10-এ বেরোলেই হতো। উনি খুব সময় মেনটেন করতেন, তাই হাতে সময় নিয়ে বেরোতেন। সাবধানী লোক ছিলেন। মার কথা শুনিয়ে আমরা ভাই বোনেরাও খুব সাবধানে রাস্তাঘাট পার হতাম। বিপদের তো আর সময় সীমা হয় না। কিন্তু মা খুব ভয় পেয়েছিলেন। তার পুজো বেড়ে গেল। আমিও রোজ কোথাও যাবার সময় ঠাকুরের আসনের সামনে দাঁড়িয়ে বলতাম, যাই হোক, কোনো গণ্ডগোল হয়নি। তারপর তো আমরা মামার বাড়ি গেলাম, যেহেতু সরস্বতী পুজোর আগের দিনই বিয়ে, কিন্তু বিয়ের দিন ফিরে আসতে হবে, তাই জন্য আমরা 2 দিন আগে গেছিলাম। আগের দিন এমনি যেতাম, কারণ আনন্দ নাড়ু ভাজা আছে, মজার অনুষ্ঠান আছে, কিন্তু তারও আগের দিন গেলাম, নইলে মা থাকতে পারবেন না, আমরাও আনন্দ করতে পারবো না, বাসর জায়গা হবে না বলে আমার খুব মন খারাপ। ঠাকুরের আমার মামার বাড়ি আর পাঁচিলে আর একটা জায়গায় মঙ্গলচণ্ডী বাড়ি। বিয়ে বাড়ি গিয়ে ঢোকার আগে আমরা মঙ্গলচণ্ডী বাড়ি গিয়ে নমস্কার করলাম। মা বারবার বললেন, জানি না মা কি বিপদের কথা বলছেন, মা তুমি রক্ষা করো। মঙ্গলচণ্ডী পুজোর পরে সেসব ফুল পাতা নিয়ে একটা বালতির মধ্যে রাখা থাকতো, সেখান থেকে ফুল পাতা নিয়ে আমার গায়ে, আমার ভাইয়ের গায়ে মা বুলিয়ে দিলেন। আমার বড় মাসির শিয়ালদার কাছাকাছি বাড়িতে একটা জায়গায় থাকতেন, সেখানে বাড়ি ছিল, জায়গাটার নাম এন্টালি। এখন সঠিক কারণটা মনে পড়ছে না, তবে মাসিকে কোনো একটা কারণে বিয়ের দিন রাত্রিতেই ফিরতে হবে। বাবা সন্ধ্যা থেকে তাড়া দিচ্ছেন, কিন্তু তাতেও বিয়ের কাজকর্ম মিটে আমাদের বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। ঢাকুরিয়া স্টেশনে দাঁড়িয়ে শিয়ালদার ট্রেন পেতে অনেক দেরি হয়ে গেল। পার্ক সার্কাসের কাছে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে, কী কারণে সেসব আমার মনে নেই। আমরা নিজেদের মধ্যে গল্পে আলোচনায় মত্ত। ট্রেন দাঁড়িয়ে আছে বলে আমাদের কিছু একটা যায় আসে না, কিন্তু বাবা খুব চিন্তিত। যখন শিয়ালদার ট্রেন থেকে নামলাম, তখন ওখান থেকে ট্যাক্সি করে হাওড়া গিয়ে হাওড়া থেকে আবার শ্রীরামপুরের ট্রেন ধরার মুশকিল আছে। মোটামুটি মা খুবই সাজসজ্জা করেছেন, বিয়ে বাড়ি, গয়নাগাটি আছে, সেগুলো তো থাকবেই। যেতে যেতে লাস্ট ট্রেন আর কি, তার আগে বাড়ি ফেরা হবে না। আমার মা খুব সুন্দরী ছিলেন, তখন খুব অল্প বয়স। আমি ছোট, আমার ভাই তো একদম ছোট, সারাদিন দুরন্তপনা করে সে ঘুমিয়ে পড়বে, তাকে আবার বাবাকে কোলে নিতে হবে। বছর 5-এর ছেলে হলে কি হয়, সে ঘুমিয়ে পড়তো, গাড়িতে উঠলেই ঘুমোবে। শিয়ালদায় নেমে আমার বড় মেশো বললেন, কোনো মতে আজকে রাতটা আমাদের এন্টালিতে থেকে যাও, কাল ভোরবেলা উঠে ট্যাক্সি ধরে চলে যাও। এত রাত্রেই গয়নাগাটি পরে হাওড়া থেকে ট্রেন ধরে শ্রীরামপুর যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সরস্বতী পুজোর বাজার এমন কিছু না, সে সবই গোছানো আছে, আর আমার বাবা নিজেই পুজো করবেন, তাই পুরোহিত মশাইয়ের কোনো সমস্যা নেই। অবস্থার গুরুত্ব বুঝে বাবাও রাজি হয়ে গেলেন। ঠিক হলো, শিয়ালদা স্টেশন থেকে আমার মাসির বাড়ি রাতটুকু থেকে ভোরবেলায় চলে যাবেন। শিয়ালদা স্টেশন থেকে মাসির বাড়ি যেতে গেলে মৌলালি অবধি গিয়ে সেখান থেকে আবার হেঁটে যেতে হয়। এন্টালি পার্কের উল্টো দিকে আমার মেশোর কোয়ার্টার ছিল। উনি সরকারি চাকরি করতেন, একটা হোমে কাজ করতেন। সেখানে রাস্তা থেকে অশক্ত এবং ভিখারিদের তুলে নিয়ে যাওয়া হতো। সেখানে তাদের কাজকর্ম, অল্প বয়সী হলে হাতের কাজ, লেখাপড়া শেখানো, শরীরচর্চা সব কিছু করতে পারত, যাতে তারা ভিক্ষা না করে স্বাধীনভাবে কাজ করতে পারে। শিয়ালদা থেকে যাবার সময় মাসিরা সব সময় অত ঘুরতেন না, মাসিরা খুব শর্টকাটে যেতেন। পুরো স্টেশনটা পেরিয়ে শিয়ালদা স্টেশন থেকে নেমে একদম বেরিয়ে গিয়ে লাইন ধরে হাঁটতে হাঁটতে খানিকটা যাবার পর একটা টানা পাঁচিল পড়তো।
সেই পাঁচিলের অনেক জায়গা ভাঙা থাকতো। যাতায়াতের সুবিধার জন্য লোকেরাই ভেঙে ভেঙে রাখতো। পাঁচিলের মাঝখানে মাঝখানে অনেক ফোকর ছিল। এমনই এক ফোকর দিয়ে গলে গেলে মাসির বাড়ি 5 মিনিট আগে ওঠা যেত। তাহলে আর কোনো গাড়ি ফাড়িতে উঠতে হতো না, এত হাঁটাহাঁটিও করতে হতো না। বেশ রাত হয়ে গেছে, চারদিক ফাঁকা। তবে একদম লোকজন নেই এমন নয়। যারা জিনিসপত্র কেনা বেচা করতে আসেন তারা মালপত্র নিয়ে ফিরছেন দু একজন। আমরা দলবল মিলে ফিরতে লাগলাম। তাও অনেকজন, মেশো, মাসি, আমরা 5 জন, আমার মাস্তুতো ভাই বোন, আমি, সবাই খুব গল্প করতে করতে আনন্দ করতে করতে চলেছি। দিনের বেলা শীত ছিল না, কিন্তু রাতে বেশ ঠান্ডা লাগছে। গায়ে সবাই চাদর মুড়ি। বাবা মেশো দুজনেই আগুপিছু আসছেন। আমার মা একটু ভয় পাচ্ছেন, কারণ মাঝে মাঝেই অন্য লাইন দিয়ে ট্রেন যাচ্ছে। অবশ্য অন্য সময় সব সময় যে ট্রেন চলে তেমন না, খানিক অন্তর অন্তর যায়। আর শিয়ালদার ওখানে অজস্র লাইন, কোনটার লাইন কোথা দিয়ে যাচ্ছে মা ভালো করে বুঝতেও পারছেন না। মা চোখে খুব ভালো দেখতেন না। মাসির সাথে হাত ধরে মা যাচ্ছেন। মেশো প্রায় ধরতে গেলে রোজ ওখান দিয়ে যাতায়াত করেন, অভ্যাস আছে, সেজন্য জানা আছে কোন লাইনগুলো দিয়ে ট্রেন একদম যায় না। এখন খানিক দূরে যাবার পর দেখা যাচ্ছে দূর থেকে একটা ট্রেনের আলো আসছে। মেশো বলছেন ট্রেনের 3-4টে আলো দেখা যাচ্ছে, মানে 3-4টে লাইন পাশ দিয়ে বেরিয়ে যাবে। প্রতিদিন এই ট্রেন এখান দিয়ে যায়। উনি থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন। রিহার্সাল সেরে ফিরতে হতো। একটু মজা করে কথা বলতেও ভালোবাসতেন। শিয়ালদা এসে উনি এই পথেই ফিরতেন। খুব তীব্র আলোটা চোখে এসে পড়ছে। তখনই আমার মায়ের মনে হলো ওই আলোর জ্যোতির মধ্যে মা মঙ্গলচণ্ডীর মুখটা জল জল করছে। আমাদের লাইনের পর আর একটা লাইন, তারপর একটা নিচু নর্দমা মতো। 2 লাইনের ফাঁকে অনেকটা সময় দেখবেন ওরকম নর্দমা থাকে, হয়তো জল টল যাতে না জমে, নিকাশি ব্যবস্থা। মা হঠাৎ হ্যাঁচকা টানে আমাদের নামিয়ে নিলেন সেই নর্দমার মতো জায়গায়। জল জমে আছে, কাপড়ের তলায় ভিজে গেল। আমরা সবাই টপাটপ করে নর্দমার মধ্যে নেমে গেলাম, কারণ ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা খুব কাছে এসে গেছে। মেশো যেন একটু ভ্যাবাচাকা খেয়ে গেছেন। তখনও তার ধীর বিশ্বাসে তিনি অটল যে ট্রেনটা এই লাইনে আসছে না। মা সবাইকে বললেন, শিগগিরই এখানে নেমে পড়ো, শক্ত করে একে অপরকে ধরে রাখো আর মা মঙ্গলচণ্ডীর নাম করো। নিজে তো আমাদের ট্রেনে নামিয়েছেন, মাসির ছেলে মেয়েদের নামিয়ে নিয়েছেন। বাবা মেশো শেষ সময় নিচে নামলেন। যখন ট্রেনটা একদম কাছে, তখন মেশো বাবা দুজনেই বুঝতে পারলো ট্রেনটা এই লাইনেই আসছে। তাড়াতাড়ি নেবে সেই নালার মধ্যে গিয়ে আমরা জড়ো সড়ো হয়ে দাঁড়ালাম। ট্রেনটা পাশ দিয়ে হু হু করে বেরিয়ে গেল। সে যে কি হাওয়ার ধাক্কা! আমার মনে হচ্ছিল এক টানের মতো। আমি ভীতু হলেও আমি থাকতে পারছি না, প্রায় পড়ে যাবার মতো। হাওয়ার কি দাপট! এটা সবারই হয়েছিল। সেদিন বুঝেছিলাম কেন ট্রেনের হাওয়া মানুষ সহ্য না করতে গিয়ে ওই রকম দূরে ছিটকে পড়ে। ট্রেন পাশ দিয়ে গেলে যে অত জোর হাওয়া ভাবা যায় না। বুকের মধ্যে ধক 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 করছে, সবাই আতঙ্কে কাঠ। মা তার মধ্যে চিৎকার করছেন, মা মঙ্গলচণ্ডী, মা মঙ্গলচণ্ডী। আমার মাথার মধ্যে কেমন করছে। ট্রেনে চড়া একদম গায়ের পাশ দিয়ে ওই রকম ট্রেন যাওয়া আর এক রকম। যে ট্রেনটা যাচ্ছিল সেটা ফাঁকা, 1-2 লোক বসে আছে কামরায়। বাবাকে একদম চেপে ধরে আছে আমার মাস্তুতো ভাই, আর তারপর আমার ভাইকে। আমরা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছি। সে যে কি ভয়, কি আতঙ্ক বলে বোঝাতে পারবো না। পায়ের তলার মাটি আশপাশ থরথর থরথর করে কাঁপছে। তারপর আমার মেশোর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ তো সাংঘাতিক সর্বনাশ হতো। পুরো পরিবারটাই আজকে আমাদের রেলে কাটা পড়তো। এরকম কখনো হয়নি। আমি এখানে বদলি হয়েছি অনেক দিন। এই লাইন দিয়ে যে ট্রেন আসতে পারে ভাবতে পারিনি। আমি নিশ্চিত এখান দিয়ে ট্রেন যায় না। কেন আজ এলো ভগবান জানে। এখানে আশেপাশে ভিখারি জামা কাপড় শুকোতে দেয়। দুপুর রোদে নিশ্চিন্তে বস থাকে, কেউ কেউ তো আবার দেখেছি শুয়েও থাকে দুপুরে রোদ পোহাবার জন্য। এখানে ট্রেন! আমার বাবা অবশ্য পরে বলেছিলেন যে অতগুলো লাইনের মধ্যে অত রাত্রে আধা আলো আধা অন্ধকারে মেসোমশাই লাইন ঠিক করতে পারেননি। সে যাই হোক, ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছিলাম। সেই ভয়ঙ্কর দিনটার কথা আমি অনেক দিন পর্যন্ত স্বপ্নের মধ্যেও দেখতে পেতাম। ঘুম এলেই প্রথমে তন্দ্রায় ওই
যে স্মৃতিটা, সেটা চাগার দিয়ে যেন ঘুমটা ভেঙে যেত। দেখো, আমি কিন্তু এই স্বপ্নটাই দেখছিলাম, আর ঠিক যখন ট্রেনটা এগিয়ে আসছে আমার চোখের সামনে মঙ্গলচণ্ডীর সেই মূর্তিটি ভেসে ওঠে, ঢাকুরিয়ার মঙ্গলচণ্ডী বাড়ির মূর্তিটি। আর সঙ্গে সঙ্গে মায়ের মনে হয়েছিল একটা বিপদ আসছে, আর আমাদের নামিয়ে নিয়ে গেছিল। আমার মা বলতেন, মা বিপদ তারিণী মঙ্গলচণ্ডী আমাদের বাঁচিয়েছিলেন। আমিও সেটাই মনে করি। আর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন শ্রাবন্তী ভট্টাচার্যা, কমেন্ট করেছেন সর্বাণী মুখার্জি, কমেন্ট করেছেন সিনচিয়া নিডি, শেষ ঘটনাটি খুবই দুঃখজনক। কমেন্ট করেছেন স্বপ্না 844, দাদার চরিত্র কি নীচ মনোবৃত্তি। হ্যাঁ, একদম শুনে খুবই খারাপ লেগেছে আমারও। স্টোরি টেলার কমেন্ট করেছেন কখনো কারোর কথা চোখ বুজে মেনে নেওয়াটা ঠিক না। একদম ঠিক, যতই আপন লোক হোক। সর্বাণী মুখার্জি, খুব ভালো লাগলো ঘটনাটি। অডিও 8487 লিখেছেন খুব দুঃখজনক, কিন্তু কি ভীষণ ভালো পাঠ, আর যিনি গল্প পাঠিয়েছেন তাকে অনেক ধন্যবাদ। মল্লিকা অধিকারী লিখেছেন খুব ভালো লাগলো। আশিস সরকার লিখেছেন আমার বাড়িতে একটি এরকম ঘটনা ঘটেছিল। আমার বাবা তার ভাই বোনের জন্য 1982 সালে মাত্র 42 বছর বয়সে মারা যান। এরা ভাই না। তারপরে কথাটা আর উচ্চারণ করলাম না, ঠিক আছে, কিন্তু খুবই দুঃখজনক আশিসবাবু। সত্যি এরকম কত মানুষের সঙ্গে ঘটে, ভাবা যায় না। রুবি ব্যানার্জি লিখছেন মন খারাপ করা ঘটনা। রিক 9242-তে একটা জায়গার ক্লিপ তুলে ধরেছেন যে কে কে মশার গান শুনলে। আচ্ছা, একটা ঘটনায় একটু মশার আওয়াজ শোনা যাচ্ছিল। বৃন্দা বোস অসাধারণ। পিকু চন্দ্র লিখেছেন খুব সুন্দর ঘটনা। ওভিক 788 লিখেছেন সেকেন্ড ঘটনা। বৃন্দা বোস কমেন্ট করেছেন। সুস্মিতা আকুলি কমেন্ট করেছেন একে একে, কমেন্ট করেছেন সায়ন ফাস্ট ফুডি ইউটিউবার, খুব হরর সিচুয়েশন ফেস করেছেন, লোকেশন শেয়ার করলে আরও ভালো হতো। দিশা বেলা কমেন্ট করেছে। সুদেষ্ণা সিংহ রয় কমেন্ট করেছেন সুরজিৎ চৌধুরী, সুদীপ্তা ব্যানার্জি, অমিতা ঠাকুর, প্রদীপ দে, সুমন সমাজদার, সুজাতা ঝা, গীতা গোস্বামী, সর্বাণী মুখার্জি, অরুণ কোলে, তৃষা পাল, রূপালী গুপ্ত, মধুশ্রী চক্রবর্তী, অসিত কর্মকাল, জ্যোৎস্না পল এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন এবং এভাবেই অলৌকিক জোনের সঙ্গে থাকবেন। আমি আগের দিনও বলেছিলাম বড় ঘটনা এবং ছোট ঘটনা সব রকমই অলৌকিক জোনে আসবে। আজকের এপিসোড হয়তো খুবই ছোট লাগতে পারে, কিন্তু দুটো ঘটনা খুব মন ছুঁয়ে যাওয়ার। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।